আমি ফেনী জেলা থেকে বলছি। ছোট থেকে ফেনী শহরের রামপুর এলাকায় বড় হয়েছি। সেই সুবাদে আমার পরিচিত মানুষজন সব রামপুরের দিকে ছিল। আমার বাবা কোনো এক কারণে 2015 সালের প্রথম দিকে আমাদের বাসা পরিবর্তন করে নিয়ে আসেন মহিপালের আনসার ক্যাম্পের বিপরীতে। সেই সুবাদে আমরা ওখানে থাকা শুরু করি। তবে মহিপালে আমাদের কেউ পরিচিত না থাকায় আমি প্রায়ই হাইওয়ে দিয়ে হেঁটে পুলিশ কোয়ার্টারের দিকে রামপুর এলাকায় চলে যেতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। রামপুর থেকে মহিপালে আসার পর রমজান মাস এলে আমি ইফতার করে নামাজের পরে এলাকার দিকে যেতাম। কখনো ঈশার নামাজের সময় যেতাম, আসতাম রাত 10টা-11টার দিকে। কখনো আসতে আসতে রাত 12টা বেজে যেত। যারা হাইওয়ে দিয়ে যাওয়া আসা করেন তারা সবাই জানবেন রামপুর থেকে মহিপাল আসতে হাইওয়েটা কতটা অন্ধকার থাকে। ঘটনাটি আমার সাথে ঘটে 26 রমজান 2018 সালে। প্রতিবারের মতো ইফতার করে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসলাম। কিছুক্ষণ ওয়াজ গজল শোনার পরে 7টা 25-এ বাসা থেকে বের হলাম এলাকার দিকে যাব বলে। মহিপালে মসজিদ আছে, তবে আমি মহিপালে একটা দিনও তারাবির নামাজ পড়তাম না। শুধুমাত্র 2-4 দিন পড়েছি। বাসা থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মহিপাল চলে এলাম। মহিপাল থেকে হাইওয়ে দিয়ে হাঁটছি। সন্ধ্যার আগে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তখনও বৃষ্টি হচ্ছিল। আমার গায়ে একটা পাঞ্জাবি, পরনে একটা কালো প্যান্ট। বিজয় সিংহ দিঘির রোডটা পার হতেই দেখি চারিদিকে নীরব। যত সামনে যাচ্ছি আশেপাশে একটি দোকানও খোলা নেই। হাইওয়ের ওপাশে 2-4টা টঙের দোকান ছিল, তাও বন্ধ। কোনো মানুষই নেই। অন্যদিন মানুষের আনাগোনা থাকে, শুধু হাইওয়েতে গাড়ি চলছিল। যদি কোনো ছিনতাইকারী আমাকে ধরতো, চিৎকার করলে ও মানুষ শুনতে পেত না। আমি এক মনে হাঁটতে হাঁটতে চারিপুর স্কুলের সামনে চলে এলাম। তখনও বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, গতকালই তো রামপুর গিয়েছিলাম, তখন এত নীরব ছিল না, দোকানপাট বন্ধ ছিল না, কি ব্যাপার আজ সবকিছু তো নীরব কেন? নিজেকে প্রশ্ন করতে লাগলাম। যাই হোক, আমি চারিপুর স্কুলের সামনে দাঁড়ালাম রাস্তা পার হওয়ার জন্য। সামনের দিকে তাকালাম। হাইওয়ের ওপাশে কোনো দোকানই খোলা নেই, দোকানগুলো সব বন্ধ। 2-1টা মানুষ দেখলাম পুলিশ কোয়ার্টারের রাস্তা থেকে বামে অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়লো। হাইওয়ে দিয়ে বড় বড় গাড়িগুলো আসা যাওয়া করতে লাগলো। যখন চিটাগাং থেকে ঢাকা হাইওয়ের রাস্তা একটু ফাঁকা হলো, তখন আমি রাস্তা পার হয়ে এক দৌড়ে লেনের ওপর উঠে পড়লাম, ঢাকা থেকে চিটাগাংয়ের হাইওয়ে পার হব বলে। সামনে তাকিয়ে আছি, গাড়ি একটু কমলেই আমি পার হয়ে যাব। যখন রাস্তার ওপাশে তাকিয়েছিলাম, কাউকে দেখতে পাইনি, শুধুমাত্র একটা রিক্সা দাঁড়িয়েছিল। আমার সামনে দিয়ে একটা বড় লরি চলে গেল। যখন লরি চলে গেল, তখন দেখতে পেলাম ওপাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার 2 হাতে 2টি 50 কেজি চাউলের প্লাস্টিকের বস্তা। তবে বস্তা দুটোতে কি ছিল আমি জানি না। দুটোকে নিয়ে সে দাঁড়িয়ে আছে ঢাকা চিটাগং হাইওয়ে পার হবে বলে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। লরিটি যাওয়ার সাথে সাথে সে হাজির। এটা কিভাবে সম্ভব? আমি কিছু মনে করলাম না। তারপরও দেখতে বয়স্ক মহিলা, আমি তাকে পার করে দেব ভাবছি। রাস্তা খালি হয়েছে, তবুও আমি রাস্তা পার হইনি। মহিলাটি ওপাশ থেকে আসতে পারবে তো, এটি ভাবতে ভাবতে দেখলাম মহিলাটি রাস্তা পার হতে লাগলো। রাস্তা পার হয়ে সে আমার সামনে এসে দাঁড়ালো। মহিলার গায়ে একটি কালো বোরকা, মাথায় হিজাব দেয়া। হিজাবটা এত বড় যে তার হাত দুটো দেখা যাচ্ছে না, তার পাও দেখা যাচ্ছে না। উচ্চতা আনুমানিক 4 ফুট হবে। হিজাবের ওপর দিয়ে দেখলাম মাথা থেকে চিবুক পর্যন্ত সাদা একটি চিকন কাপড়ে মোড়া। মহিলাটির সামনে মুখটা কালো কাপড়ে ঢাকা। হাত দুটো বস্তার নিচে রাখলো। বস্তা দুটো রেখে আমার দিকে তাকালো। বিশ্বাস করবেন কিনা জানি না, তখন আশেপাশে কোনো মানুষ ছিল না। আমি মনে মনে ভাবতে লাগলাম, মহিলাটি কে? আমার সামনে এসে কেন দাঁড়ালো? আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মহিলাটির দিকে তাকিয়ে আছি, কিন্তু তার মুখমণ্ডল কিছুই বোঝা যাচ্ছে না। তার মুখটা মনে হলো ফুটবলের মতো গোল, চোখ দুটোও বোঝা যাচ্ছে না। আমি কোনো কিছুকে অস্বাভাবিক মনে করলাম না, একটু ভয় পেলাম, কারণ আমি মনে করছি মহিলাটি আমাকে চেনে। মহিপাল আসার পর রামপুর এলাকায় যেতাম, তা আমার বাসায় কেউ জানতো না। জানলে আমাকে অনেক বকাঝকা করবে, সমস্যা হবে। যদি মহিলাটি আমার চেনা জানা কেউ হয়, তাহলে বাসায় যদি কোনো রিপোর্ট যায়, আমার খবর আছে। বলা নেই কওয়া নেই, মহিলাটি আমাকে জিজ্ঞেস করলো, কই যাস? আমি বললাম, মসজিদে যাচ্ছি। মহিলাটি দ্বিতীয়বার আমাকে জিজ্ঞেস করলো, কই যাস? আমি বললাম, মসজিদে যাচ্ছি। মহিলাটি জিজ্ঞেস করলো, সত্যি করে বল, তুই কই যাস? আমি বললাম, প্রথমে পুলিশ কোয়ার্টারে টেইলার্সের দোকানে যাব, আমার পাঞ্জাবি আছে সেটি আনবো, তারপর মসজিদে যাব। সত্যি বলতে আমি পুলিশ কোয়ার্টারে এক পরিচিত টেইলার্সের কাছে আমার পাঞ্জাবি দেই সেলাই করার জন্য, ঈদের দিন গায়ে দেব বলে। আমি জিজ্ঞেস করতে যাব, আপনি কে, পরিচয়টা দিন। কিন্তু তার আগেই মহিলাটি আমাকে বলল, পাঞ্জাবি দিয়েছিস, ভালো কথা, এখন কেন যাচ্ছিস? অন্য সময়তে যেতে পারলি না? আমি বললাম, নামাজ পড়তে যাচ্ছি, তাই একেবারে নামাজ পড়ে ফিরবো ভাবছি। হঠাৎ মহিলাটি রেগে গিয়ে বলল, তুই কি আসলে নামাজ পড়তে যাস? আমি বললাম, হ্যাঁ।
আমি নামাজ পড়তে যাই। মহিলাটি কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি জানি তুই নামাজ পড়তে যাস না, তুই শয়তানি করতে যাচ্ছিস। তখনও মহিলাটি রেগেছিল। আমি একটু চমকে বললাম, আপনি কি বলছেন এসব? মহিলাটি বলল, আমি জানি তুই নামাজে যাবি না। আমি মহিলাটির দিকে কথা বলার ভঙ্গি দেখে ভয় পেয়ে গেলাম। মহিলাটি আমাকে প্রথম থেকে যেভাবে কথা বলছে তার গলার স্বর শুনে বোঝা যাচ্ছে না সে পুরুষ নাকি মহিলা। ভাঙা ভাঙা গলায় পুরুষ মহিলা কণ্ঠ মিলিয়ে কথা বলছে সে। আমি বললাম, সত্যি আমি নামাজে যাচ্ছি। মহিলাটি এবার আমাকে অনেকটা উত্তেজিত হয়ে বলল, তুই এখনো আমার সাথে মিথ্যা বলছিস? তুই নামাজে যাবি না আমি জানি, তুই শয়তানি করতে যাচ্ছিস। তোর জন্য খারাপ কিছু অপেক্ষা করছে, তুই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবি। আমি কিছু বলতে যাব কিন্তু বললাম না। আমি খুব ভয় পেলাম। মহিলাটি কিছুক্ষণ নীরব থেকে বলল, তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি। এই কথা বলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে বস্তা দুটোর হাতে নিয়ে দেখলাম লেন বরাবর হেঁটে ফ্লাইওভারের দিকে চলে যাচ্ছে। কিন্তু চিটাগং থেকে ঢাকা হাইওয়েটা পার হলো না। যখন মহিলাটি হেঁটে যাচ্ছিল তখন তার পাগুলো দেখা যাচ্ছিল না। মহিলাটিকে দেখে ও তার কথাবার্তা শুনে আমি খুব ভয় পেলাম। সেখান থেকে দ্রুত আমি পুলিশ কোয়ার্টার দিয়ে হেঁটে রামপুর চলে গেলাম। আমার এক ফ্রেন্ডের কাছে ঘটনাটি শেয়ার করি। যারা ফেরি থেকে শুনছেন তারা জানেন সেদিন তারাবির নামাজের সময় প্রচুর ঝড় হয়েছিল। আমি সেদিন তখন রাত 12টায় বাসায় ফিরি। হাইওয়ে দিয়ে আসিনি, ট্রাঙ্ক রোড দিয়ে মহিপালে সিএনজি দিয়ে এসেছিলাম। আরেকটা কথা সত্যি বলতে যে এশার নামাজ ও তারাবির নামাজ পড়তাম না। আমি মনে হয় না আমি 2015 থেকে 2018 পর্যন্ত এশার নামাজ তো দূরে থাক, তারাবির নামাজ পড়েছি। যতদিন এলাকায় গিয়েছি শয়তানি করতাম, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিতাম। তবে রমজানে ফজর, জোহর, আসর, মাগরিব সব নামাজই পড়তাম। এই ঘটনার পর আমি তার পরের বছর থেকে আর তারাবির নামাজ বাদ দেইনি। এখন নিয়মিত তারাবির নামাজ পড়ি। মহিলাটি কে ছিল, কেনই বা সেদিন আমার কাছে এসেছিল জানি না। সে কি মানুষ নাকি জিন তাও জানি না। শুধু যদি মানুষ হতো তাহলে আমি কোথায় যাই, নামাজ পড়ি কিনা না পড়ি সেটা সে কিভাবে জানবে? আর এই কথাটা আমার সব সময় মনে পড়ে, তুই জাহান্নামে যাবি। পরের বছর আমি মহিপালে একজন বড় হুজুরের সাথে ঘটনাটি শেয়ার করি। হুজুর বলেছিলেন, আপনার সাথে যা ঘটেছে তা কোনো মানুষ ছিল না, এটি কোনো ভালো জিন ছিল। আপনি তারাবির নামাজ পড়েন না, তাই আপনাকে সাবধান করতে এসেছিল যাতে আপনি তারাবির নামাজ পড়েন। হয়তো সে ওই পথ দিয়ে ঘোরাফেরা করে, আপনি ভয় পাবেন না। ঘটনাটি অনেকের কাছে গল্পের মতো মনে হবে। যদি আলেম বা হাফেজ আমার ঘটনাটি শুনেন তাহলে কমেন্ট করে জানাবেন। তারপরে তিনি তার নাম লিখেছেন, কিন্তু তিনি তার আগেই লিখেছেন, আমি আমার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি বিজ্ঞ কেউ না, আমি জাস্ট ধারণা করে বলছি, যদিও আমার ধারণার কোনো মূল্য নেই। তারপরে এটা আমার জাস্ট ব্যক্তিগত ধারণা। হতেই তো পারে যে এই মহিলাটি সামহাও, বা এটা হচ্ছে এই মহিলাটি সামহাও আপনার পরিচিত, আপনারই কাছের কেউ, আপনার ওই এলাকার বন্ধু বান্ধবের কেউ যিনি আপনাকে চেনেন বা সামহাও আপনার এই সম্পর্কে জানেন, তিনি হয়তো আপনার সাথে এরকম করেছেন। এখন কথা হচ্ছে যে পরিচিত মানুষ হঠাৎ করে সামনে এসে আপনাকে এরকম ভাবে বকাঝকা করার কথা না। এটা অনেক সময় এরকম হতে পারে যে বন্ধু বান্ধব সেজে আপনাকে এভাবে ভয় দেখাচ্ছে, বা বন্ধু বান্ধব আবার বোরখা পরে ভয় দেখাবে, সেটাও খুব অদ্ভুত ব্যাপার। এবং আপনি বলছেন 4 ফিট, আপনার বন্ধু বান্ধব কোনো 4 ফিটের কোনো বন্ধু বান্ধব আছে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ব্যাপারটা একটু গোলমেলে। তবে আমার কাছে খুব অস্বাভাবিক যদিও লাগেনি। আমি এইটা নিয়ে সত্যিই কমেন্ট চাই আপনাদের আজকে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই ঘটনাটি শুনে কি মনে হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। ঘটনা 1, সালটা 2009। পড়তাম ক্লাস 1-এ। আমার দাদি তখন জীবিত ছিলেন। রাতের বেলা আমি তখন দাদির সাথে ঘুমাতাম। একদিন রাতে আমি আর দাদির ঘরে বিছানায় ঘুমিয়েছিলাম। আনুমানিক রাত 2টা-3টার দিকে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। আমরা লাইট বন্ধ করে ঘুমাতাম, তাই স্বাভাবিকভাবেই ঘরটা অন্ধকার ছিল। কিন্তু এই অন্ধকারের মাঝেও একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখলাম একটা সাদা জুব্বা পরিহিত কেউ আমাদের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। লম্বায় আনুমানিক 7-8 ফুটের মতো হবে। একদম স্থির দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম আমার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং কাঁথা মুড়িতেই ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। একটা শব্দ বের হচ্ছিল না মুখ দিয়ে। পাশেই দাদি শুয়ে আছেন, তাকে ডাকবো সেই ডাকার সাহসটুকু আমার হচ্ছিল না। অবয়বটি আছে না চলে গেছে সেটা দেখার জন্য ভয়ে ভয়ে একবার কাঁথার ভেতর থেকে মাথা বের করে আবার কাঁথা মুড়ি দেই। যতবারই কাঁথার ভেতর থেকে মাথা বের করি দেখি অবয়বটা স্থিরভাবে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এইভাবে কতক্ষণ চললো বলতে পারবো না। হঠাৎ ফজরের আজান শুনতে পেলাম এবং দেখলাম অবয়বটা আস্তে আস্তে দরজার দিকে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। সকালবেলা ঘটনাটা মা এবং দাদিকে জানালে তারা বলল, তুই হয়তো খারাপ স্বপ্ন দেখেছিস, ও সব কিছু না, তোর মনের ভুল। দাদি বললেন, তখন আমাকে ডাকতে পারিসনি? আমি বললাম, ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল আর তোমাদের ডাকারও সাহস পায়নি।
পরের দিন রাতে আগের মতোই দাদির সাথে বিছানায় ঘুমিয়ে আছি। হঠাৎ আনুমানিক 2টা-3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে আগের মতোই সেই জুব্বা পরিহিত অবয়বটাকে সেই জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এটা স্বপ্ন নাকি বাস্তব সেটা পরীক্ষা করার জন্য আমি যেদিকে ঘুমিয়েছিলাম সেই দিক থেকে পা দিয়ে এবং যেদিকে পা ছিল সেদিকে মাথা রেখে অর্থাৎ বিপরীত দিক হয়ে শুলাম। এখনো দেখলাম অবয়বটা সেখানেই দাঁড়িয়ে আছে। নিশ্চিত হবার জন্য আরো কয়েকবার আমি আমার পা এবং মাথার অবস্থান পরিবর্তন করলাম। অবাক করা বিষয় হলো অবয়বটা স্থিরভাবে সেখানেই দাঁড়িয়ে আছে। এরপর দাদিকে হাত দিয়ে হালকাভাবে নাড়া দিলাম, কারণ মুখ দিয়ে ডাকার সাহস পাচ্ছি না। দাদি ঘুম থেকে উঠে ইশারায় অবয়বটাকে দেখালাম, কিন্তু দাদি আমাকে অবাক করে দিয়ে বলল, কোথায়? আমি তো দেখছি না, কেউ নেই, শুয়ে পড়, তুই ভুল দেখছিস। দাদি লাইট জ্বালিয়ে দিল। তখন আর অবয়বটাকে কোথাও দেখতে পেলাম না। রাতটা এভাবেই কেটে গেল। এরপর আরো 2 দিন আমি আগের মতোই অবয়বটিকে দেখেছি। 2 দিন পরে অর্থাৎ 5ম দিন রাতে আমার ঘুম ভাঙেনি, তাই অবয়বটাকেও আর দেখিনি সে রাতে। পরের দিন সকালে শুনতে পেলাম পাশের রুমে দাদি আমার মাকে বলছিল, তোমার ছেলে যা বলছিল তা সত্যি। গত রাতে আমিও সেই সাদা জুব্বা পরা অবয়বটাকে দেখেছি। তোমার ছেলের মতো রাত 2টা-3টার দিকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সাদা জুব্বা পরিহিত লম্বা এক অবয়ব। ভয়ে ভয়ে তাকে সালাম দিলাম এবং জিজ্ঞেস করলাম, আপনি কে, কি চান আমার কাছে? কিন্তু সে কোনো কথার জবাব না দিয়ে দরজার দিকে চলে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। দাদির মুখে সেই ঘটনা শুনে মা তখন বিশ্বাস করলেন এবং দাদিকে বললেন মহিলাদেরকে নিয়ে ঘরটাতে একটা তালিম অর্থাৎ মিলাদ মাহফিল বসাতে। পরের দিন দাদি ঘরটাতে একটা তালিমের আয়োজন করে এবং তারপর থেকে আমি কিংবা দাদি ওই অবয়বটিকে আর কখনো দেখিনি। ঘটনা 2। 2014 সাল। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার দাদি মারা গিয়েছেন। আমরা আমাদের পুরাতন ঘরটা ভেঙে নতুন করে দিয়েছি। ঘরটা ছিল টিনের। ঘরে জানালা লাগানো হয়েছিল, কিন্তু জানালার ওপরের দিকে অংশে কোনো গ্রিল বা রড ছিল না। জানালার ওই অংশ দিয়ে যে কেউ ঘরে প্রবেশ করতে পারবে এবং বের হতে পারবে। আমাদের বিছানাটা ছিল ওই জানালা ঘেঁষে। আমাদের নতুন ঘরটা দেওয়ার জন্য বাড়ির পেছনের দিকে পুরাতন একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করা হয় এবং তার ওপরেই ঘরটা নির্মাণ করা হয়। ঘরটার পেছনের দিকে অল্প কিছু দূরে পরিত্যক্ত পুরাতন একটা কূপ ছিল এবং কূপের পাশে ছিল কয়েকটা লিচু গাছ। যাই হোক, একদিন রাতে আমাদের নতুন ঘরটায় আমি, মা এবং বাবা জানালা ঘেঁষা বিছানায় শুয়েছিলাম। হঠাৎ আমাদের ওপর বৃষ্টির পানির মতো এক ঝলক পানি পড়ল এবং গায়ে পানি পড়ার কারণে আমাদের 3 জনেরই ঘুম ভেঙে গেল। বাবা জানালা দিয়ে বাইরে দেখলেন যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু না, বাইরে কোনো বৃষ্টি হচ্ছে না। ভাবলেন হয়তো কেউ দুষ্টুমি করে জানালা দিয়ে পানি ছিটিয়েছে। যাই হোক, সেই রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতে সেই আগের মতোই গায়ে পানি পড়ার কারণে আমাদের 3 জনেরই ঘুম ভেঙে যায়। বাবা টর্চ লাইট নিয়ে বাইরে গেলেন, কিন্তু বাইরে কাউকেই দেখতে পেলেন না এবং বাইরে বৃষ্টিও হচ্ছিল না। জানালার কাছে গিয়ে লাইট মেরে দেখলেন যে কোনো পানি পড়ার চিহ্ন আছে কিনা, কিন্তু সেখানে কোনো পানি পড়ার চিহ্ন ছিল না। অর্থাৎ আমাদের 3 জনের গায়ের উপরেই শুধু পানি পড়েছে। বাবা ঘরে এলেন এবং আমরা পুনরায় শুয়ে পড়লাম। যখনই আমাদের একটু তন্দ্রার ভাব হয়েছে, তখনই আবার আমাদের গায়ের উপর বৃষ্টির মতো এক ঝলক পানি পড়ল। আমরা আবার বিছানায় উঠে বসলাম। বাবা টর্চ লাইট নিয়ে আবার বাইরে গেলেন দেখার জন্য কেউ পানি ছিটিয়েছে কিনা, কিন্তু বাইরে গিয়ে কাউকেই পাওয়া গেল না। বাবা ঘরে আসলে আমরা আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার এক পর্যায়ে যখনই আমাদের তন্দ্রার ভাব আসে, তখনই আমাদের গায়ের ওপর বৃষ্টির মতো এক ঝলক পানি পড়ে। আমাদের তন্দ্রা কেটে যায়। এই ঘটনা 5-6 দিন আমাদের সাথে ঘটে চলল, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে কি জন্য এমন হচ্ছে। বাবা তখন ভাবলেন ঘটনাটা যেহেতু কয়েকদিন হলো টানা ঘটছে, তাহলে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তাই তিনি আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের নিকট গেলেন এবং আমাদের সাথে ঘটা ঘটনার কথা খুলে বললেন। ইমাম সাহেব বাবার কথা শুনে বললেন, আপনি যে জায়গাটাতে ঘর দিয়েছেন জায়গাটা তো ভালো না, আর বিশেষ করে ঘরের পেছনের দিকে যে পরিত্যক্ত কূপ ও লিচু গাছ আছে ওইখানটা খুবই খারাপ জায়গা। যেহেতু আপনি নতুন ঘর দিয়েছেন, ঘরটাতে একটা মিলাদ দেওয়ার ব্যবস্থা করেন, কোরআন খতম দিন, আশা করি আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। এরপর ইমাম সাহেবের কথা মতো একটা মিলাদ এবং কোরআন খতমের ব্যবস্থা করা হয়। এরপর আমাদের সাথে ওই পানি পড়ার ঘটনার ঘটেনি। ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়। এর 1 বছর আগে আমরা একটা ঘর ভাড়া দিই। ভাড়াটিয়ার বউকে আমি ভাবি বলে ডাকতাম। একদিন সন্ধ্যায় কিছু আগে সেই ভাড়াটিয়া ভাবি এবং পাশের বাসার 2-3 জন বসে গল্প করছিলেন। হঠাৎ ভাবি কারোর সাথে কোনো কথা না বলে উঠে দাঁড়ালো এবং আমাদের বাড়ির পেছনের দিকে যে পরিত্যক্ত কূপ সেদিকে হাঁটা শুরু করলো। আমরা পেছন থেকে ভাবিকে ডাকছি, কিন্তু সে কোনো সারা শব্দ দিচ্ছে না। ভাবির পরিস্থিতি অস্বাভাবিক দেখে আমার এক প্রতিবেশী চাচা দৌড়ে গিয়ে পেছন থেকে ভাবির হাত টেনে ধরে, কিন্তু
ভাবি অস্বাভাবিকভাবে চাচার হাতটা ধরে মোচড় দেয় এবং চাচা হাত মুচকে যায়। চাচা ব্যথায় কোঁকাতে থাকেন। এই অবস্থা দেখে আমরা 4-5 জন ছিলাম, সবাই গিয়ে ভাবিকে টেনে ধরি, কিন্তু ভাবি কিছুতেই আসতে চায় না। বলছে আমাকে ছেড়ে দে, আমি খেলতে যাব। আমরা ছোট থাকায় আমরা তেমন কিছু বুঝতে পারিনি যে ভাবির সাথে কি হয়েছে। এসব এরকম অবস্থা দেখে আমার মা আমাদের পাশের বাড়ির এক কবিরাজ টাইপের দাদিকে ডেকে আনেন। সেই দাদি এসে ভাবিকে শান্ত করে এবং আমাদের ঘরের বারান্দায় বসিয়ে জিজ্ঞেস করেন, কে তুই, কোথা থেকে এসেছিস, কি চাস? কিন্তু ভাবি একটু বাচ্চার নারীকণ্ঠ মিলিয়ে বলে, বলবো না। দাদি তখন একটা শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ভাবির নাকে ধরলেন। ভাবি তখন যন্ত্রণায় কাঁতরাতে থাকেন এবং সেই বাচ্চা এবং নারীকণ্ঠে বললেন, বলছি আমার কোনো নাম নেই। আমি ভূমিষ্ঠ হবার পরে আমার বাবা মা আমাকে জীবন্ত অবস্থায় ওই কূপের মধ্যে ফেলে দিয়েছে, কারণ আমার বাবা মায়ের সম্পর্কটা ছিল অনৈতিক এবং নিষিদ্ধ। তাই তারা আমাকে এভাবে কুয়োর মধ্যে নিক্ষেপ করে চলে যায়। এরপরে সে তার বাবা মায়ের নাম বলে, কিন্তু সঙ্গত কারণে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। সে আরো বলে, আমি তখন থেকে ওই কূপেই থাকি এবং ওখানে একা থাকতে অনেক কষ্ট হয়। আমার কোনো খেলার সাথী নেই। সারাদিন যখন এই মেয়ে অর্থাৎ ভাবি এবং ছোট বাচ্চা এখানে খেলাধুলা ও গল্প করে, সেটা দেখে আমাদের খুব ভালো লাগে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, তখন সবাই ঘরে চলে যায়, তখন আমি একা হয়ে যাই আর অনেক খারাপ লাগে। তখন দাদি জিজ্ঞেস করেন, এই মেয়েকে কেন ধরেছিস? তখন ভাবি বাচ্চা ও নারী কণ্ঠ মেশানো কণ্ঠে বলে, ওকে আমার ভালো লেগেছে, ওর সাথে আমি খেলবো। দাদি বলল, তো এখানে খেল, কূপের কাছে যাওয়ার দরকার কি? ভাবি বলল, না এখানে খেলবো না, ওই কূপে থাকি, ওকে নিয়ে ওখানেই খেলবো। এখানে খেললেও তো সন্ধ্যাবেলায় চলে যাবে, আর ওখানে গেলে আমরা একসাথে খেলবো। দাদি তখন বলল, না তা হবে না, তুই একে ছেড়ে দে আর একাই খেল, কারোর ক্ষতি তুই করিস না, ওই কূপে আছিস, কূপেই থাক। প্রথম থেকে ভাবির ওপর ভর করা সেই অনৈতিক সন্তানের কথা যেটা বলছি, সেই আত্মা সেটা যেতে চাচ্ছিল না, কিন্তু অনেক জোর জবস্তি করার পরে সে রাজি হয় চলে যেতে। এরপর সে ভাবির শরীর থেকে চলে যায়। দাদি ভাবির গলায় কোমরে 2টা তাবিজ দেয় এবং আমাদের বাড়িটা বন্ধ করে দেয়। 1 বছর আগে আমরা যে রাতে ঘুমিয়ে থাকতাম, তখন যে আমাদের উপর বৃষ্টির পানি পড়তো, সেটা তারই কাজ। আমাদেরকে ভয় দেখানোর জন্য সে এমনটা করত। এটাও সে যাওয়ার আগে স্বীকার করে। তো এরপর থেকে আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এখানে 2টা ঘটনা লিখেছি, যদিও আমাদের সাথে মোট 3টা ঘটনা শেয়ার করেছিল। যাই হোক, 2012 সাল থেকে ভূত FM শুনতাম এবং এখন ভূত.com শুনি। ঘটনা দুটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়ির মধ্যে ঘর ছিল তখন 4টি, একটি আমার দাদার আর বাকি 3টা তার 3 ভাইয়ের। আমাদের বাড়ির পেছনে ছিল ছোট্ট একটি বন, আর সে বনের মাঝখানে ছিল একটি ছোট্ট ডোবা। এলাকার কারো গরু মহিষ মারা গেলে এই ডোবাতে ফেলা হতো। আমার দাদার ছিল বাজারে একটা ছোট্ট মুদির দোকান, আর প্রতিদিন দোকান বন্ধ করে বাড়িতে ফিরতে তার অনেক রাত হয়ে যেত। এই এলাকায় তখন বিদ্যুৎ ছিল না, তাই রাত একটু গভীর হলে চারপাশে শুনশান নীরবতা নেমে আসতো। একদিন রাতের বেলা আমার দাদা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে এসে লক্ষ্য করলেন তাদের পেছনের যে বাটি বনটি আছে, সেখান থেকে একটা কেমন শব্দ হচ্ছে। শব্দটা ছিল অনেকটা 2টো পিতলের বস্তু ধাক্কা খেলে যেমন হয় তেমন। আমার দাদা ছিল অনেক সাহসী প্রকৃতির একজন মানুষ। তিনি তখন ঘর থেকে একটি হ্যারিকেন নিয়ে পাটি বনের ভেতরে ঢুকলেন। তারপরে সোজা চলে গেলেন ওই ডোবার কাছে। সেখানে গিয়ে একটি দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন ডোবার জলে কিছু কলসি ভেসে আছে, আর সেগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেয়ে ঢং ঢং শব্দ করছে। তিনি তখন তাড়াতাড়ি ওই জায়গা ছেড়ে চলে আসেন। এই ঘটনার পরে কেটে গেল বহু বছর। দেশ স্বাধীনের 1 বছরের মাথায় আমার দাদা মারা গেলেন। আমার বাবারা ছিলেন 4 ভাই। সবাই তখন আলাদা আলাদা ঘর করে সংসার জীবন শুরু করলেন। এক সময় বাড়ির পেছনে থাকা সেই পাটি বন আর ডোবার কোনো অস্তিত্ব রইল না। তবে বাড়ির পেছনে নতুন করে একটি পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের পরে বাড়ির সবাই তখন ওই পুকুরে গোসল করত। আমাদের বাড়িতে এখন পরিবারের সংখ্যা 12টি। আমার বাবার ছিল এক চাচাতো ভাই। বাড়ির মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরিব। তার ঘরটি ছিল চারিদিকে বেড়া আর উপরে ছন, আর ওনাদের টয়লেটটি ছিল একেবারে পুকুরের পাশে। একদিন গভীর রাতে টয়লেটে যাবার জন্য তিনি বাইরে গেলেন। বাইরে ছিল তখন হালকা চাঁদের আলো। হঠাৎ করে তার চোখ গেল পুকুরের দিকে। তিনি দেখলেন পুকুরের মাঝখানে জলের ওপর কিছু কলসি ভেসে আছে, আর সেগুলো একটি অন্যের সাথে ধাক্কা খেয়ে ঢং 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 শব্দ করছে। এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি ঘরে চলে আসলেন। সেদিন রাতে ঘুমের মাঝে কে যেন তাকে স্বপ্ন দেখালো কলসিগুলো সব সোনার উপায়ে ভরপুর, আর এসব কলসি তার হতে পারে যদি তিনি কিছু শর্ত মেনে নেন। প্রথম
প্রথম রাতে স্বপ্নটি দেখে তিনি তা বিশ্বাস করলেন না। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে ঘরের ভেতরে একটি গর্ত খুঁড়তে, আর কলসিগুলো সেখানে আসবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে এই বিষয় নিয়ে আলোচনা শুরু করলেন। তারপরে তারা সিদ্ধান্ত নিলেন রান্নাঘরের ভেতরে একটি গর্ত খুঁড়বেন। ওনাদের রান্নাঘরটি ছিল মূল ঘর থেকে একটু আলাদা। সেদিন সন্ধেবেলা তারা দুজন ঘরের ভেতর একটি গর্ত খুঁড়লেন। তারপরে রাতের খাবার খেয়ে ঘরে এসে ঘুমিয়ে গেলেন। মাঝরাতে হঠাৎ একটি শব্দ শুনে তাদের ঘুম ভেঙে গেল। তিনি লক্ষ্য করলেন কে যেন তার নাম ধরে ডাকছে, আর আওয়াজটি আসছে ঠিক তাদের রান্নাঘরের ভেতর থেকে। তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে তখন একটি হারিকেন নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। রান্নাঘরের ভেতরে ঢোকার সাথে সাথে একটি দমকা হাওয়া এসে হারিকেনটি নিভিয়ে দিয়ে গেল। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেছে। এমন সময় একটি গায়েবী আওয়াজ তাদের কানে আসলো। কে যেন তাদের বলছে তাদের বড় ছেলেকে ওই গর্তের মধ্যে নামিয়ে কলসিগুলো নেয়ার জন্য। এই কথা শুনে তাদের মনে একটু খটকা লাগলো। তারা তখন কলসিগুলোর লোভ ছেড়ে দিয়ে ঘরে চলে এলেন। পরদিন সকালে এই ঘটনা সবার মাঝে জানাজানি হয়ে গেল। সবাই এসে তখন গর্তটি দেখতে লাগলো। সে সময় আমাদের গ্রামে এক বৃদ্ধ মুরব্বীর কাছে শুনলাম এগুলো নাকি শয়তানের কলসি। বহু বছর আগে আমাদের এলাকায় মগ আর ত্রিপা উপজাতি বসবাস ছিল। তারা কুফরি কালাম করে তাদের সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখত, কিন্তু তারা এই এলাকা ছেড়ে চলে যাবার পরে দীর্ঘদিন ধরে এসব সম্পদ মাটির নিচে থাকার কারণে তাদের কিছু অংশ নষ্টদের দখলে চলে গেছে। যারা লোভ করে এসব সম্পদ ঘরে আনে তারা একে একে ধ্বংস হয়ে যায়। নাম আবির আহমেদ ইমরুল, গ্রামের বাড়ি নড়াইলে, থাকে ঢাকাতে। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। নড়াইল খুব বিখ্যাত একটা জায়গা। আমাদের বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মানুষ যাদের পৃথিবীব্যাপী সুনাম, সেই সমস্ত মানুষের জন্মস্থান নড়াইল। এস এম সুলতানের নাম তো আমরা জানি, মাশরাফিকে আমরা সবাই চিনি। এছাড়াও আরো অনেকে কিন্তু এই নড়াইলের মাটিতে জন্মেছেন। আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আমি চাই এরকম ঘটনা, কি চমৎকার লেখা, লেখাটাই খুব অদ্ভুত এবং এটা একদমই সাহিত্যে যে কোনো সময় স্থান করে নিতে পারে। পড়তেও আমি খুব আরাম পেয়েছি। আমাদের পরবর্তী ঘটনায় সরাসরি আমার ঘটনা তার আগের বাসায়, শুধু তার সাথে ঘটনা বলতে গেলে তা না, তার আগের বাসায় প্রায় অনেক ধরনের অদ্ভুত ধরনের ঘটনা প্রায় ঘটে, প্রায় বলতে প্রতিদিনই ঘটে। রাসেল ভাই, ঘটনাগুলো হচ্ছে এরকম। ঘটনাগুলো যেমন রাত 2:30 থেকে 3টার মাঝে বা এরকম সময়টাতে হঠাৎ করে ওই কোথা থেকে বিরিয়ানির গন্ধ পুরো রুমে ছড়িয়ে যায়, এরকম আভাস পাওয়া যায়। আমার স্যার এবং তার পরিবার এটা অনুভব করে যে এত রাতে হঠাৎ করে কোথা থেকে জানি বিরিয়ানির গন্ধ আসছে। শুধু আমার স্যার বা তার পরিবার না, সেই বাসাতে থাকা অন্য যত পরিবার আছেন সবাই একই অনুভব করেন। এত রাতে বিরিয়ানির গন্ধ পেয়ে তারা অনেক সময় একটু চিন্তায় পড়ে যান যে এত রাতে বিরিয়ানির গন্ধ কোথা থেকে আসে, এত রাতে কে বা বিরিয়ানি খায়। যেমন আসল ভাই, শুধু বিরিয়ানির গন্ধ না, এছাড়াও অনেক সময় দেখা যায় যে ঠিক ওই সময়টাতেই, এই 2:30 থেকে 3টা বা এরকম সময়টাতেই মনে হয় যে কে বা কারা যেন মিলাদ পড়ছে। অনেকটা মিলাদ পড়ার মতন আর কি শোনা যায়, মিলাদ বা ওয়াজ মাহফিল এর মতন শব্দ শোনা যায়। আমার স্যার প্রায় রাতে দেরি করে ঘুমাতেন, তিনি পড়তেন রাত জেগে। তো একদিন প্রায় 3টা থেকে 3:30 এরকম বেজে গেছে, হঠাৎ করে তিনি শুনছেন যে মিলাদ পড়া হচ্ছে এবং খুব খুব কাছ থেকে শুনছেন, মানে তার রুমে বা তার ঘরে মিলাদ পড়া হচ্ছে এরকম। এবং সেটা সুগন্ধি চারদিকে ছড়িয়ে গেছে এরকম, আতরের বা একটা যে সুগন্ধি থাকে সেই সুগন্ধিতে পুরো ঘর একদম সুগন্ধিতে ছড়িয়ে গেছে। এবং মিলাদ এর মতন তিনি অনুভব করছেন যে কে বা কারা জানে মিলাদ পড়ছে। রাসেল ভাই, তিনি শুধু এরকম তার সাথেই না, সে বাসায় বাড়িতে ওনাদের ছাড়াও যে যত অন্যান্য পরিবার আছে প্রায় এরকম শুনে থাকেন। তারপর রাসেল ভাই, অনেক সময় শোনা যায় ছাদে কে যেন হাঁটে বা দৌড়ায়, বা ছাদ থেকে কারো চিৎকার বা কান্নার আওয়াজ শোনা যায়। আর সেই কান্নার আওয়াজ এতই বিক্ষুব্ধ টাইপের আর এতই জোরে যে দেখা যায় যে একদম ছাদ 6 তলা, আমার স্যার আবার 5 তলায় থাকতেন।
তো সেই ছয়তলা থেকে সে হাঁটা ছাদে কারো গভীর রাতে হাঁটার শব্দ বা সেই চিৎকার বা কান্নার শব্দ একদম সেই বাড়ির দোতলা বা তিনতলা দোতলা পর্যন্ত মানুষ শুনতে পেত। এত জোরে শব্দ হতো হাঁটার এবং চিৎকার বা কান্নার, একদম তাদের দোতলা পর্যন্ত সব যে বাড়ির যারা যারা যেসব পরিবার বা যেসব ভাড়াটিয়ারা থাকতেন প্রায় সবাই শুনতেন এই কান্নার বা হাঁটার শব্দটি। খুব জোরে জোরে শব্দটি হতো ছাদ থেকে। এছাড়াও ভাইয়া রাতে হঠাৎ করে গ্লাস ভাঙা, হাড়ি পাতিল শব্দ, এ ধরনের শব্দ, জিনিসপত্র এদিক সেদিক, এগুলো তো প্রায় এটা সাধারণ একটা বিষয় ছিল। তো রাসেল ভাইয়া, আমার স্যারের সাথে মূলত যে ঘটনাটি ঘটে সেটি হলো এক রাতে আমার স্যার ঘুমাচ্ছে, তো তিনি স্বপ্নে এটা অনুভব করেন যে তিনি বাতাসে বাতাসে মানে ভাসছেন এরকম। তো তিনি স্বপ্নের মধ্যে এটা অনুভব করেন যে তিনি আস্তে আস্তে বাতাসে ভাসছেন বা তিনি ভাসছেন এরকম। তো একটা পর্যায়ে গিয়ে তিনি হঠাৎ চোখ খুলে ফেলেন, তার ঘুম ভেঙে যায় এবং রাসেল ভাই তিনি ঘুম ভেঙে দেখেন যে না, তিনি শুধু স্বপ্নই না, তিনি আসলেই তিনি বাতাসে ভাসছেন। তার খাট ছিল তার থেকে অনেক নিচে এবং তিনি বাতাসে তিনি ভাসছেন। তিনি একটু নিচের দিকে তাকিয়ে দেখেন যে তার ছোট ভাই নিচে খাটের মধ্যে শোয়া, এবং তিনি বাতাসে ভাসছেন, তিনি উপরে। তো জিনিসটা দেখে তিনি প্রায় সেন্সলেস হয়ে যাবার মতন, কিন্তু তিনি সেন্সলেস হননি, তিনি জোরে আল্লাহর নাম নেন এবং তিনি যখন আল্লাহর নাম নেন ঠিক তখনই আবার সাথে সাথে ফজরের আজানও দেয়, আবার সাথে সাথে তিনি আল্লাহর নামও নেন। তো দুটো একসাথেই হয়। তো একবারে তিনি ছিটকে গিয়ে একদম উপর থেকে ছিটকে গিয়ে খাটের মধ্যে ঠপ করে পড়ে যান এবং প্রায় অনেক জোরে বাড়ি খান এবং খাটটা অনেক জোরে কাঁপে আর অনেক জোরে শব্দ হয়। সেই শব্দে তার ভাই জেগে ওঠে, তার বাবা মাও জেগে ওঠে পাশের রুম থেকে। এত জোরে শব্দ, তার বাবা মা সবাই ভাবে যে আবার কিছু হয়েছে, কিন্তু যখন তার ভাই দেখে যে তার ভাই হামাগুড়ি দিয়ে পড়ে আসে, তখন তার ছোট ভাই আমার স্যার যখন হামাগুড়ি দিয়ে পড়ে থাকে, তখন সে ছোট ভাই তার বাবা মাকে ডেকে আনে। তো তার বাবা মা, আমার স্যারের বাবা মা এসে আমার স্যারকে জিজ্ঞেস করেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। তো আমার স্যার ঘটনাটা বলে যে এই ঘটনা ঘটেছিল, আমি বাতাসে ভাসছিলাম। তো আমার স্যারের বাবা মাও খুব ভয় পেয়ে যায়, কারণ এতদিন পর্যন্ত শুধু তারা শব্দ বা অদ্ভুত টাইপের এসব জিনিসই ঘটতে দেখেছেন, কিন্তু কখনো নিজেদের সাথে এমন কিছু ঘটেছে সেরকম কখনো হয়নি। তো রাসেল ভাই, এসব হওয়ার পিছনে যে কারণটা এলাকাবাসী এবং সবাই ভাবে যে আমার স্যার যেই ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটে একটা খুন হয়েছিল। সেই খুনটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে ওই খুনটা হয়েছিল, এবং আমি যখন সেই এলাকায় ছিলাম, আমি এলাকায় থাকা অবস্থায় খুনটা হয়েছিল হচ্ছে এক জুম্মার দিনে, নামাজ শেষ সময়টাতেই খুনটা হয়েছিল। যখন জুম্মার সময়, যখন আমরা সবাই মসজিদে নামাজ পড়তে ব্যস্ত, যখন আমরা সবাই মসজিদে থাকি, সেই সময় খুনটা হয়েছিল। সেই ফ্ল্যাটে এক স্বামী স্ত্রী থাকতেন। তো ওই জুম্মার দিনে ওই নামাজের টাইমে হঠাৎ করে দেখা যায় 3 জন লোক আসেন তাদের বাসায় এবং এসে সেই স্বামী স্ত্রীকে তারা বাঁধেন বলতে তারা স্ত্রীকে রুমের বারান্দায় আর কি আটকে দেন। তো স্ত্রী ওই বারান্দার যে জানালার দরজাটা সেটা দিয়ে দেখেন, তিনি বাইরে দিয়ে চিৎকার করে দেখেন যে ওই 3 জন মিলে তার স্বামীকে ওই লোকটাকে গলা জবাই করে। বড় একটা তলোয়ারের মতন বা ছুরি যেটাই হোক সেটা দিয়ে তারা ওই স্বামীর ওই লোকটার গলা তাকে জবাই করে ফেলেন। তো জবাই করে তাকে সেখানে রেখে, এবং সেই অস্ত্রটাও, যে ছুরিটাও সেখানে রেখে দেন। সেখানে রেখে তারা চলে যায়। স্বামীকে গলা জবাই করে সেখানে ফেলে সে যায়, যেই বড় তলোয়ার বা ছুরিটা দিয়ে জবাই করা হয়, সেই ছুরিটা বা তলোয়ারটাও তারা সেখানে ওই ঘটনাস্থলে রেখে তারা পালিয়ে যান। তো এই ঘটনাটার পর থেকেই মূলত এই বাড়িতে এরকম ধরনের সব ঘটনা ঘটে, এসব হচ্ছে আর কি। এবং আমার স্যার যেই ফ্ল্যাটে থাকতেন, ঘটনাটা সেই ফ্ল্যাটে ঘটেছিল, সেই ফ্ল্যাটে সেই স্বামী স্ত্রী থাকতেন।
তো ওকে বাড়িওয়ালা কে জিজ্ঞেস করলে বা বাড়ির কাউকে জিজ্ঞেস করলে তারা অস্বীকার করে, কিন্তু যারা থাকেন তারাই বুঝেন, এবং যারা বাসা থেকে বের হয়ে গেছেন তারা সব এই কথাটা বলেন যে সেই বাসা সমস্যা আছে। তো আমার স্যার সেই বাসা থেকে পরে শিফট হয়ে আরেক বাসায় চলে যান, এবং বর্তমানে তাদের সাথে এখনো কোনো ধরনের এরকম কোনো ঘটনা ঘটে না। সেই বাড়িতে থাকতে তারা যেসব অদ্ভুত ঘটনার শিকার হয়েছেন, এখন তারা সেই কোনো ঘটনার শিকার হন না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর যদি ভালো লাগে তাহলে শোনাবেন। আসসালামু আলাইকুম। No ladies, no gents. It's for everyone. Lodgins. Delight inside. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন। আমি সোহাগ মাহমুদ উত্তরা থেকে বলছিলাম। যে ঘটনাটা নিয়ে এসেছি সেটা একটি পুকুর নিয়ে। আমি ওই পুকুরের আশেপাশে ঘুরে জানতে পারি যে ওই পুকুরটি সবাই দিঘি নামে জানতো, সবাই দিঘি নামে জানতো পুকুরটির নাম। তো পুকুরটি নাকি এক রাতের মধ্যেই হয়েছিল, সেটা আমি জানতে পারি যে জিনেরা করেছিল এই পুকুরটি। ওই জায়গায় কিছু মুরব্বী লোক বলেছিল যে জিনেরা এই পুকুরটি তৈরি করেছে। পুকুরটি এই পর্যন্ত কেউ বলতে পারেনি কতটুকু গভীর। পুকুরটিতে একটি মাছ ছিল যেটি আনুমানিক 6 ফুটেরও বেশি ছিল, যেটি কপালে সিঁদুর দেওয়া ছিল। দেখতে খুবই ভয়ানক ছিল, কারণ 6 ফুটের একটি মাছ কত বড় হতে পারে এটা আপনি সবাই জানে। মাছটি দেখে একটি লোক খুবই লোভ করে, যার কারণে ওই মাছটি শিকার করার জন্য সে প্রস্তুতি নেয়। সে সেই মাছটিকে দেখেও ফেলে, সে কুচ দিয়ে সেই মাছটিকে আঘাত করে, যার ফলে মাছটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর সেই মাছটিকে খুঁজে পায়নি। এদিন রাত থেকে তার খুবই জ্বর আসে, অনেক জ্বর। সে জ্বর আসার 7 দিনের মাথায় সেই লোকটি মারা যায়। এ থেকে ওই জায়গায় আশেপাশে যারা ছিল তারা খুবই সতর্ক হয়ে যায়, ওই মাছটি দেখলে কেউ আর আঘাত করতে যায় না। এরপর একদিন ছোট ছেলে মেয়ে, 6 থেকে 7 বছরের ছেলে মেয়ে ওই পুকুরে নামে গোসল করতে, কেউ দেখতে পায়নি তাই নেমে যায়। তাদের দুজনের পা ধরে কি যেন একটা টান দিয়ে তাদেরকে নিয়ে যায়, তাদের খুঁজে পাওয়া যায় ওই পানি থেকে। খুঁজে পাবে কি করে, মানে পুকুরে কোনো কিনারাই ছিল না নামার মতো। তবুও বাচ্চারা কিভাবে নেমে গেছিল কেউ বলতে পারেনি। 3 দিন পরে ওই 2 বাচ্চার লাশ ভেসে ওঠে। পায়ের মধ্যে লতা পাতা পেঁচিয়ে ছিল, এটাই শুধু দেখেছিল, আর তারা কিছু পায়নি। এই ঘটনা থেকে একটু পিছিয়ে চলে যাচ্ছি, কারণ আমার কোনোটা খেয়াল ছিল না। এখন মনে পড়লো যে আমার পুকুরে আসো, পুকুরে এসে তোমরা যা চাইবা তাই পাবা। তেমন করে মানুষ চেয়েছিল, নাকি যেটা জানতে পারে চেয়েছিল সবাই পেয়েছিল, যেমন হাড়ি পাতিল, এগুলো অন্য সব কিছু জিনিসপত্র না, যেগুলো বিয়েতে রান্না বান্নার কাজে ব্যবহার করে ওইসব জিনিসপত্র। মধ্যে আর একটা শর্ত ছিল যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই পুকুরে ভাসিয়ে দিতে হবে, যাতে পরবর্তী অন্য কোনো লোক আবার চাইলে পেতে পারে। ওই জিনিসগুলো নাকি অনেক দেখতে খুবই সুন্দর ছিল, পিতলের। মহিলা ওই পিতলের একটা বাটি থেকে খুব লোভ করে এবং পিতলের একটা বাটি রেখে দেয়। বাটিতেই রেখে দেওয়ার পরে বাকি যে সব জিনিস হাড়ি বাতিল ছিল ওগুলো ওই পুকুরে আর ডুবতে ছিল না, যার কারণে সবাই হায় হতাশ করতে থাকে যে কি হলো, যে এগুলো কেন ডুবে যাচ্ছে না, হয়তো কোনো সমস্যা হয়েছে। প্রত্যেকতে নাকি জানা যায় যে ওই পুকুরের আশেপাশে যেগুলো বাড়ি ছিল সবাই নাকি স্বপ্নে দেখেছিল যে একটি জিনিস যেটি পায়নি, যে কারণে বাকি জিনিসগুলো ডুবে যাচ্ছে না। এখন সবাই খোঁজাখুঁজি শুরু করলো যে কি জিনিস বাকি রয়ে গেলো যার কারণে এগুলো ডুবছে না। এই মহিলা ওই ছোট একটা বাটি রেখে দিয়েছিল, ওই মহিলাকে স্বপ্নে বারে দেখানো হচ্ছিল যে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও, নাহলে তোমার পরিবারের ক্ষতি হবে। মহিলা নাসির বান্দা উনি আর ওইগুলো ফেরত দেন। এরপর থেকে ওই মহিলার বাড়িতে একটা পর একটা অঘটন করতে থাকে। প্রথমত তার মেয়ে অসুস্থ হয়ে মারা যায়, তারপর তার স্বামী এক এক করে সবাই মারা যেতে থাকে। তারপর লাস্টে ওই মহিলাটাও মারা যায়, যেটা জানতে পারি ওই সামান্য একটা বাটির জন্য। তারপর ওই বাটিটা পুকুরে ফেরত দেওয়া হয়। এরপর থেকে যে ওই জিনিসপত্রগুলো ডুবে যায়, এরপরে আর কেউ চাইলে পায়নি, এরপরে কোনোদিন আর বেশিও ওঠেনি। 2016 সালে ঘটনা আমি চলে আসছি, যেটি আমার নানার সাথে করেছিল। ওই পুকুরকে নিয়ে আমার নানা ওই পুকুরটি পানি সেচে দেখতে চেয়েছিল যে ওখানে কি আছে বা কি সমস্যা। তার জন্য সে 16টি পাম্প লাগিয়েছিল পুকুরটি সেচার জন্য, কিন্তু সে পারেনি। শেষ পর্যায়ে যখন আটু সমান পানি ছিল, মাঝখানে একটি কুয়া দেখা গেছিল, যেটা অনেকে নলকূপ বলে, যেটা কূপ বলে। এক এক দেশে এক এক রকমের ভাষা, যেটা আমরা যেটা বলি কুয়ো বলি। পুকুরে মাঝখানে একটা কুয়ো দেখা যায়। ওই সব পানি সেচে ফেলেছিল, কিন্তু কুয়োর পানিটা সেচতে পারেনি।
যেটা জানতে পাওয়া যায় যে 16 মিনিটে ওই পুকুরটি আবার নতুন করে পুনরায় ভরে যায়। আমার না ভরে যায় এবং ওই 16টি পাম্পই সাথে সাথে নষ্ট হয়ে যায়। তারপর আর কেউ সাহস করেনি ওই পুকুরটি শেষের জন্য। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আশা করি এই ঘটনাটি ভালো লাগবে। শেয়ার করার জন্য খুবই অনুরোধ করলাম। আমার এটা প্রথম ঘটনা, শেয়ার করলে আমি আরো ঘটনা আছে পাঠাবো। এটি আমার গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। তো এই ঘটনাটি 2004 সালের এবং যার সাথে ঘটে উনি পেশায় একজন ভ্যান চালক। তো আমি যে সময়ের ঘটনাটি বলতেছি, এই সময়ে গ্রামের রাস্তাঘাট খুব বেশি উন্নত ছিল না। আর রাস্তা কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা। এবং যে জায়গাটাতে এই ঘটনাটি ঘটে সেই জায়গাটির নাম হচ্ছে মোল্লেভিটা। তো ওই জায়গাটি আলাই নদীর পাশে এবং বাজার থেকে ওই ভ্যান চালকের বাড়ির মধ্যে এই রাস্তাটি পড়ে এবং বাজার থেকে ওই ভ্যান চালকের বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো এবং মাঝামাঝি জায়গায় এই জায়গাটি অবস্থিত, এই মোল্লেভিটা অবস্থিত। এবং এর আশেপাশে এই বাজার থেকে ওনার বাড়ি পর্যন্ত এই ভিতরে আর কোনো লোকালয় বা বাড়ি নেই। তো জায়গাটি নদীর সাথে এবং ওইটা মোল্লেভিটা বলা হয়। ওইখানে একটা বড় গাছ আছে। তো এটা ভিটা বলা হয় এই কারণে যে হচ্ছে এখানে মোড়ল যারা ছিল তারা মারা গেলে এখানে কবর দেওয়া হইতো। তো অনেকটাই ভেঙে এখন নালাই নদীর মধ্যে চলে গেছে, অর্ধেকটাই প্রায়। আর এক পাশে ওই আলাই নদী আর অপর পাশে হচ্ছে ধান ক্ষেত, বিশাল ধান ক্ষেত। এবং ধান ক্ষেতের মধ্যে দিয়ে প্রায় 10 মিনিটের মতো যদি জোরে হাঁটা যায় তাহলে একটা লোকালয় পাওয়া যায়। তো গ্রামে বৈশাখ মাসে বাইরে ঝড় বাতাসের একটা সম্ভাবনা থাকে এবং সেদিন অবশ্য আকাশ একটু মেঘলা ছিল। এই কারণে হয় কি যে অনেকেই বিকেলের মধ্যেই বাজার শেষ করে যার যার বাড়িতে চলে যায়। তো উনি আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। তখন যেহেতু এইভাবে এত সময়ে দেখার কোনো প্রচলনও ছিল না, তো সময়টা কখন উনি সেটা মনে করতে পারে না। তো উনি যেটা বলে যে এশার নামাজের কিছু পরে এই উনি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো উনি যখন আসেন ওই মোল্লেভিটার কাছে চলে আসেন, তো ওখানে একটা বিশাল একটা গাছ আছে যেটা আমাদের এখানে গ্রামে ছাতান গাছ বলা হয়, রাস্তার সাথেই। তো ওই গাছটা পার হওয়ার পরে উনি হারিকেনের আলোয় আবসা আবসা কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, ওই আলোয় আসতেছিলেন। তো আসার পরে হঠাৎ উনি দেখেন যে সেদিন অবশ্য একটু চাঁদের আলো ছিল। তো উনি যেটা খেয়াল করেন যে নদীতে পানি ছিল না তখন, এখন পানি থাকে না বৈশাখ মাসে, তখন পানি কম থাকে। তো দেখে একজন লোক প্রায় বৃদ্ধ অনেক হবে, বয়স অনেক হবে। তো লোকটা নদীর ভিতর থেকে উঠে আসতেছে এবং হাতে একটা ব্যাগ, বাজার করার সাধারণত যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগ নিয়ে উনি উঠে আসতেছে। তো উনি ওই ভ্যান চালককে দেখে বলে যে দাঁড়াও। তো ইনি তখন দাঁড়ায় ওখানে। তো দাঁড়ানোর পরে লোকটা চলে আসে, আসার পরে বলে যে আচ্ছা আমি হচ্ছে দাঁতিয়ার বাজার যাব, তুমি কি আমাকে নিয়ে যাও? তো এখন ওই ভ্যান চালক উনি দেখেন যে লোকটা আসলে অনেক ভালো বৃদ্ধ, ঠিকভাবে হাঁটতে পারতেছে না। তো তখন বলে যে হ্যাঁ আমার বাসায় তো বাজারের ওই পারে, তো আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, ভাড়া দেওয়া লাগবে না। তো লোকটা তখন ভ্যানে উঠে যায়। তো উনি ভ্যান চালাচ্ছেন, লোকটা পিছনে বসা। তো কেউ কারোর সাথে কথা বলতেছে না, উনি ওনার মতো ভ্যান চালাচ্ছে। তো হঠাৎ উনি খেয়াল করে 2-3 মিনিট চালানোর পরে যে পিছনে থেকে একটা ঝনঝন শব্দ আসতেছে। লাইক এটা কিরকম শব্দ যে যদি আমরা পকেটে 1 টাকা, 5 টাকা বা 2 টাকার কয়েন অনেকগুলো একসাথে নিয়ে রাখি, তো ভ্যানের ওই যে কাঁচা রাস্তায় একটা ঝাঁকি পড়ে, এই ঝাঁকিতে যে পয়সাগুলো একটার সাথে আর একটা বাড়ি খেলে যেরকম একটা আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ উনি পাচ্ছিলেন সামনে থেকে। তো উনি মনে করলেন বৃদ্ধ লোক হয়তো ভিক্ষা টিক্ষা করতে পারে গ্রামে গ্রামে, তাই কিছু খুচরা পয়সা হয়তো পকেটে আছে। তো এটা নিয়ে উনি বেশি একটা মাথা ঘামালেন না, উনি ওনার মতো ভ্যান চালিয়ে যাচ্ছেন। তো এই শব্দটা আস্তে আস্তে হওয়ার পরে আরো 3-4 মিনিট পরে শব্দটা থেমে যায়। তো উনি তখন চিন্তা করে কি ব্যাপার, শব্দ হঠাৎ থেমে গেল কেন? উনি ওঠার পরে থেকে কিছুক্ষণ পরে থেকে শব্দটা ছিল, তারপরে হঠাৎ থেমে যায়। তো এরপরে যেটা হয় উনি খেয়াল করেন যে পিছনে বসে কেউ কিছু একটা খাচ্ছে, এরকম একটা শব্দ উনি পাচ্ছেন, যে বৃদ্ধ লোকটা পিছনে কিছু একটা খাচ্ছে। তো উনি তখন চিন্তা করে আচ্ছা ওনার হাতে তো একটা ব্যাগ দেখছিলাম, তো ব্যাগের ভিতরে হয়তো কিছু ছিল যেটা বের করে খাচ্ছে উনি। তো উনি এটা চিন্তা করতে করতে হঠাৎ উনি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে ওই বৃদ্ধ লোককে, যে আপনি এত রাতে নদীর ভিতরে ওইখান দিয়ে উঠে আসলেন, ওই জায়গাটা তো ভালো না, আপনি ওখানে এত রাতে কি করতেছিলেন? তো এরকম প্রশ্ন কয়েকটা জিজ্ঞাসা করে, কিন্তু ওই লোক কোনো উত্তর দিচ্ছিল না। তো এবং খাওয়ার শব্দটা তখনও চলতেই ছিল। তো ভ্যান চালক উনি মনে করলেন যে আসলে
এই খাওয়ার এই শব্দটা হচ্ছেই এখনো, বাট আমি কতগুলো প্রশ্ন করলাম কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। তখন উনি কি করে, পিছনের দিকে তাকায় এবং পিছনের দিকে তাকানোর সাথে সাথে দেখে যে ওই বৃদ্ধ যে লোকটা, উনি হাতে যে ব্যাগটা ছিল ওই ব্যাগের ভিতরে এক হাত এবং বাইরে আর একটা হাতে ওনার হাতে একটা গজার মাছ, এবং মাছটা লাফালাফি করতেছিল হাতের মধ্যে, এবং ওই গজার মাছের পিঠ যে জায়গাটা, পিঠের জায়গাটাতে ওই বৃদ্ধ লোকটা কামড় দিয়ে কাঁচা মাছটা খাচ্ছিল এবং ওনার হাতের মধ্যে মাছটা লাফালাফি করতেছিল। তো এইটা যখন উনি দেখে, উনি দেখার পরে ভ্যান থেকে এক লাফ দিয়ে নিচে নামে উনি ভ্যানের দিকেই তাকায় আছে এবং ওনার চোখের সামনেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা একদম মনে হচ্ছে হাওয়ায় মিলে গেল, এরকম একটা অবস্থা যে ওনার আর কোনো অস্তিত্বই নেই, শুধু ভ্যানটা রাস্তায় পড়ে আছে আর উনি। তখন হারিকেনের আলো মৃদু চলতেছে। তো উনি উঠে, ওনার ভ্যানে আর ওঠার সাহস পায়নি, উনি বাড়ির দিকে সোজা দৌড় দেন। তো ওখান থেকে অল্প একটু গেলেই ওনার বাড়ি ছিল। তো উনি বাড়িতে যে একদম মানে ওনার অবস্থা খারাপ, পড়ে যায় বাড়ির উঠোনে যে। তো বাড়ির লোকজন বের হয়ে আসে, তোমাকে জিজ্ঞেস করে যে ভ্যান কোথায় বা তোমার এই অবস্থা কেন। তখন উনি ওনাদের সব ঘটনা বলে। তো বলার পরে ওনার বাড়ির কয়েকজন লোক ওনাকে সাথে করে নিয়ে চলে আসে। এসে দেখে যে রাস্তায় ভ্যানটা যেরকম রেখে গেছে ওই রকমই আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি, বা ওই উনি যে বৃদ্ধ লোকের কথা বলছে ওই বৃদ্ধ লোকও নেই, তার ব্যাগও নেই, বা কোথাও কিছুই নেই। তো তারপরে ওনারা ওই ভ্যানটা নিয়ে ওনাকে নিয়ে চলে আসে। তো এরপরে ওনার বাড়ির যে স্থানীয় যে মসজিদের ইমাম, তিনি কিছু পানি পড়া দেন আর হচ্ছে তেল পড়া দেয় কিছু, যে আপনি এই 15 দিন রাত্রেবেলা করে আর ভ্যান চালাবেন না। তো উনি 15 দিনের মতো রাত্রেবেলা করে আর ভ্যান চালায় না। 15 দিন উনি বিকেল বেলায় ভ্যান চালে, বিকেলেই বাড়ি চলে আসে। তো হঠাৎ 15 দিন পরে উনি আবার রাত করে ভ্যান চালানো শুরু করেন, যে আর কোনো সমস্যা হচ্ছে না, এই জিনিসটা উনি প্রায় ভুলে গেছেন। তো এরপরে যেটা হয় যে উনি হয়তো রাত্রে একাই ভ্যান নিয়ে কখনো আসতেছে, তো রাস্তার পাশে দেখতে যে ওই বৃদ্ধ লোকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। তো এইটা উনি প্রায় 3-4 দিন দেখে। তো দেখার পরে যেটা হয় যে উনি যখন ভ্যানের লোক নিয়েও যদি আসে, তো ফাঁকা রাস্তায় উনি শুধু ওই বৃদ্ধটাকে দেখতে পায়, কিন্তু ভ্যানে থাকা অন্য কোনো যাত্রী ওই বৃদ্ধটাকে দেখতে পায় না। তো উনি হয়তো রাস্তায় ভ্যান চালাচ্ছে এবং ওই বৃদ্ধের দিকে তাকায় আছে। তো যাত্রী যারা আছে তারা ওনাকে বলে, কি ব্যাপার, তুমি ওইদিকে কি দেখতেছো, ভ্যান তো নিচে নিয়ে যাওয়া, নিচে ফেলে দিবা রাস্তা থেকে। তো এরকম চলতে থাকে আস্তে আস্তে। তো উনি আস্তে আস্তে ব্যাপারটাতে একটু অভ্যস্ত মতো হয়ে যায়। তো এরপরে যে সমস্যাটা হয়, ওই বৃদ্ধ লোকটাকে উনি যখন দেখেন, তখন বৃদ্ধ লোকটা ওনার দিকে তাকায় রাগান্বিত চোখে বলে, তোকে বলছিলাম না পিছনের দিকে না দেখতে। তো বারবার এই ব্যাপারটা ওনার সাথে ঘটতে থাকে, যে কিছুদিন পরপর উনি বৃদ্ধকে দেখেন এবং দেখেন যে বৃদ্ধের চোখ একদম রক্তের মতো লাল, রাগান্বিত অবস্থা, এবং ওনার দিকে তাকায় একটাই কথা বলে যে তোকে পিছনে দেখতে নিষেধ করছিলাম। তো এইটা তখন উনি আবার ওই ইমাম সাহেবকে বলেন যে আসলে আমার এইরকম সমস্যা হচ্ছে যে আমি এখনো দেখতেছি যে এই লোকটা এবং এইরকম কথা বলতেছে। তো তখন ওনাকে আরো কিছু পানি পড়া দেয়, দিয়ে বলে যে তুমি আসলে রাত্রে করে ভ্যান চালানো বন্ধ করে দাও, যে তোমার রাত করে ভ্যান চালানো আর দরকারই নেই। তো উনি এটাই করে। তো প্রায় এরপরে 3-4 মাস কেটে যায়, উনি রাত্রে আর ভ্যান চালান না, বিকেল করে ভ্যান চালায়। তো হঠাৎ একদিন ওনার বাড়ির পাশের এক লোক রাত্রেবেলা আনুমানিক রাত 10টার দিকে অসুস্থ হয়ে যায় অনেক। তো লোকটা অসুস্থ হয়ে যায়, এরপরে ওনাকে হাসপাতালে নিতে হবে। তো তখন ওখান থেকে হাসপাতালটা ছিল প্রায় 15-16 কিলোমিটার দূরে। ওই সময়টাতে আশেপাশে এরকম হাসপাতাল ছিল না এবং ওই সরকারি হাসপাতাল ছিল ওইটা। তো ওনাকে ওই লোকজন ডেকে তোলে রাত্রে, যে তোমাকে ভ্যান নিয়ে আমাদের সাথে যেতে হবে, যে এই লোকটা অসুস্থ, হাসপাতালে যেতে হবে। তো উনি তখন ভ্যান নিয়ে বের হয়। আসলে ওনার যে রাত্রে বের হওয়া যাবে না বা এরকম এত কিছু তখন অতটা মনে ছিল না, কারণ ওনার প্রতিবেশী অসুস্থ, এটার একটা চিন্তা ছিল, এবং ওনার চেনা জানা লোকজনই সবাই ওনার সাথে যাবে। তো উনি ভ্যান নিয়ে বের হয়। তো বের হয়ে ওই লোকটাকে নিয়ে ওই হাসপাতালে চলে যায়, এবং হাসপাতালে যে যখন পৌঁছায় তখন প্রায় মধ্যরাতের মতো। তো লোকটাকে হাসপাতালে রেখে উনি বলে যে আচ্ছা আমি তাহলে বাড়ি চলে যাই। তো উনি প্রায় ভুলেই যায় যে ওনার রাত্রে
বাড়িতে আসা সমস্যা বা রাত্রে ভ্যান চালানো সমস্যা, তো উনি এই জিনিসটা প্রায় ভুলে যায়। তো ওখানকার লোকজন বললে যে ঠিক আছে তুমি তাহলে চলে যাও, কারণ এখানে এখন ওনাকে ভর্তি করেছি, কখন রিলিজ দিবে, কালকে দিন ছাড়া তো আর যেতে পারবো না, তুমি যাও। তো তখন ভ্যান নিয়ে আবার ভ্যান চালানো শুরু করে। তো এখন হচ্ছে উনি যখন ভ্যান নিয়ে আসতে থাকে তো ওনাকে আবার ওই মল্লেভিটার উপর দিয়েই আসতে হবে। তো উনি মাঝপথে এসে ওনার মনে হয়েছে যে আসলে আমি তো একা একা যাচ্ছি, এটা তো ঠিক হলো না, এবং আমাকে ওই জায়গাটা দিয়েই যেতে হবে। তো উনি তখন চিন্তা করে যে আমি আসলে ঘুরে কি বাড়িতে মানে হাসপাতালে চলে যাব নাকি বাড়িতে যাব। তো উনি কিছুটা দোটানায় ভোগে আর কি। তো এরপরে চিন্তা করে আচ্ছা আমি তো এতটুকু পথ আসলাম কিন্তু আজকে তো ওই বৃদ্ধটাকে দেখিনি, তাহলে মনে হয় যে এই বৃদ্ধ লোকটা বা এই ধরনের কিছু আর নেই। তো উনি ওইটা মনে করেই আসলে যে তাহলে এখন যেহেতু সমস্যা হয়নি এতদূর পর্যন্ত, তাহলে হয়তো আর কোনো সমস্যা হবে না। তো উনিও কিছুটা সাহসী ব্যক্তিও ছিলেন। তো উনি তখন ঠিক করে যে না আমি আসলে বাড়িতেই যাবো, যেহেতু বের হয়েছি সেহেতু বাড়িতেই চলে যাবো। তো উনি তখন আবার বাড়ির দিকে আসা শুরু করে। তো উনি বাজার থেকে যখন কাঁচা রাস্তায় নামেন, নদীর পাশ দিয়ে আসতেছিলেন, তো তখন প্রায় পূর্ণিমার কাছাকাছি ছিল এবং ছাদের আলো ছিল অনেক। তো তারপরে উনি হারিকেন জ্বালায় নিছিল। তো উনি যখন আসতেছিল তো মল্লে ভিটার কাছাকাছি যখন আসছে, ভিটাটা দেখা যাচ্ছে চাঁদের আলোয় গাছটা, তো তখন হঠাৎ একটা জোরে একটা বাতাস আসে এবং বাতাসটা এসে ওনার যে হারিকেনটা, এটা হারিকেনে কাঁচ লাগানো থাকে, সবাই জানেন যে ভিতরে বাতাস তেমন একটা ঢোকে না, কিন্তু তারপরেও দমকা বাতাসে ভিতরের যে আলোটা সেটা নিভে যায়। তো উনি তখন হঠাৎ চমকে ওঠে এবং আলোটা নিভে যাওয়ার পরেই বাতাসটা আর নেই। সেটা কি হয়ে গেল, হঠাৎ একটা দমকা বাতাস এবং শুধু হারিকেনটা নিভে গেল, কিন্তু চাঁদের আলো ছিল এই কারণে উনি অতটা গায়ে লাগায়নি যে ঠিক আছে হারিকেন না হলেও আজকে যাওয়া যাবে, যেহেতু সব ভালোভাবেই দেখা যাচ্ছে। তো উনি আসতেছিল, হঠাৎ যখন ওই গাছটার নিচে আসার পরে উনি যেটা খেয়াল করে যে গাছের নিচে আবছা চাঁদের আলো প্রবেশ করতেছিল, মানে অতটা বেশি আসতে পারতেছিল না গাছের জন্য, সাইড দিয়ে যতটুকু আসে আর কি। তো উনি দেখে যে হঠাৎ সামনে সাদা কাপড়ে মোড়ানো লাইক কাফন করা লাশের মতো একটা রাস্তায় লম্বালম্বি ভাবে শোয়ানো, এবং উনি ভ্যান নিয়ে ওই যদি যেতে চায় তাহলে লাশের উপর দিয়ে যেতে হবে। এইটা দেখার পরে উনি তখন একদম প্রচন্ড পরিমাণে ভয় পায় যে আসলে এখানে হচ্ছেটা কি, এইভাবে কাফন করা লাশ রাস্তার উপরে এইভাবে রাখা কেন। তো উনি তখন যেটা করে উনি ভ্যান থেকে নেমে পড়ে এবং নেমেই ভ্যানের যে হ্যান্ডেলটা সেটা উল্টা দিকে ঘুরে উনি যে বাজারের দিকে আবার চলে যাবে এরকম ভ্যানটা যেই ঘোরানোর পরে দেখে যে এই পাশেও ঠিক রাস্তায় ওই রকম শোয়ানো কাফন করা একটা লাশ, এবং উনি পিছনে ফিরে দেখে যে ও পাশেও একটা লাশ, এ পাশেও একটা লাশ। উনি ভ্যান নিয়ে মাঝখানে দুই পাশে দুইটা লাশ, উনি কোথাও যেতে পারতেছেন। তখন উনি প্রচন্ড ভয় পায় এবং ভয় পেয়ে ভ্যান রেখে যে পাশে জমি, ধানের জমি, তখন ধানও ছিল জমিতে, ধান গাছ ছিল তখনও। তো উনি কি করে ওই জমির মধ্যে নেমে জমির থেকে যে 10 মিনিটের দূরত্ব আমি বলছিলাম যে জোরে হাঁটলে একটা লোকালয়, ওইদিকে উনি দৌড়তে। তো ওখানে যেতে আরেকটা ফাঁকা জায়গা আছে যেখানে ধান লাগানো হয় না, ওখানে মেশিন বসানো হয় পানি সেচের জন্য, ওই জায়গাটা একটু ফাঁকা একটা জমি। তো ওইখানে উনি যখন দৌড়ায় যে আসলে ওই মেশিনের ঘরের মধ্যে যদি কেউ থাকে, তো ওইখানে দৌড়ানোর পরে উনি দেখে যে ঠিক ওই ফাঁকা জমিতেও 3-4টা কাফন করা লাশ পড়ে আছে। তো উনি জোরে জোরে কয়েকবার ডাক দেয়, কিন্তু দেখে যে আসলে ভিতর থেকে কোনো আওয়াজও আসতেছে না, কোনো আলো নেই। তো ওই লাশগুলো ওখানে আবার দেখে উনি আরো ভয় পেয়ে যায়, কি ব্যাপার, আমি যেদিকেই দেখতেছি সেদিকেই শুধু লাশ আর লাশ, এবং সেগুলো আবার কাফন করা। তো উনি তখন দিক বিদিক শূন্য হয়ে ওই লোকালয়ের দিকে জোরে দৌড়াতে শুরু করে। তো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে উনি যেটা হয় যে পানি সেচের যে ড্রেন গুলো থাকে সেই ড্রেনের উপরে ওঠে, ড্রেনের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। তো উনি দেখে যে ড্রেনের ভিতরেও ঠিক ওই রকম কাফন করা লাশ সিরিয়ালে পড়ে আছে অনেকগুলো, এবং উনি জমির যেদিকেই দৌড়াচ্ছে সেদিকেই দেখে যে শুধু লাশ আর লাশ। এবং উনি খেয়াল করে যে ধানের জমির মধ্যে লাশগুলো মনে হয় দাঁড়ায় আছে, এরকম ভাবে উনি দেখতেছে এবং সেগুলো কাফন করে।
তো এইরকম উনি যখন এগুলো দেখা শুরু করে, উনি তখন আরো জোরে দৌড়াতে শুরু করে। উনি তখন কোথায় দৌড়াচ্ছে বা লোকালয়ের দিকে দৌড়াচ্ছে না কোন দিকে দৌড়াচ্ছে ওনার তখন কোনো জ্ঞান নেই। উনি দিক বিদিক হারে দৌড়াতে শুরু করেন। তো হঠাৎ উনি একটা ওই ট্রেনে একটা লাশের সাথে প্রচন্ড জোরে হোঁচট খায়। হোঁচট খেয়ে ধানের জমির মধ্যে উনি পড়ে যায়। এরপরে আর ওনার কিছু মনে নেই যে উনি পড়ে গেছে, এরপরে ওনার আর কিছু মনে নেই। তো ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি একটা বাড়ির উঠানে শুয়ে আছে এবং অনেকগুলো লোক ওনাকে ঘিরে দাঁড়ায় আছে, কেউ বসে আছে এবং ওনার মাথায় পানি দেওয়া হচ্ছে। তো উনি তখন জ্ঞান ফেরার পরে উনি তখন জিজ্ঞেস করে যে আসলে আমি এখানে কোথায়। তো তখন দেখে যে এক লোক ওনাকে বলতেছে যে আমি পানি নিতে গেছিলাম ফজর নামাজ পড়ে জমিতে, তো দেখি তুমি ধানের জমির মধ্যে পড়ে আসছো অজ্ঞান অবস্থায়, এই জন্য পরে আমরা তোমাকে নিয়ে আসছি। তো উনি ওই লোকালয়ের লোকজন ওনাকে নিয়ে যায়। তারপরে বলে তুমি এখানে আসলে কিভাবে, এখানে ধানের জমির মধ্যে পড়েছিলে কিভাবে কাদার মধ্যে। তো তখন ওই লোক ওনাদের সব ঘটনা খুলে বলে যে এই ঘটনা হয়েছে আমার সাথে কালকে রাত্রে। তো আমি এই লোকালয়ের দিকে দৌড়ে আসতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না, আমি এরকম ভাবে পড়ে যাই এবং তারপরে আর আমার কিছু মনে নেই। তো তখন ওই লোকগুলো ওনাকে সাথে করে নিয়ে ওই রাস্তায় আসে। তো রাস্তায় আসার পরে দেখে যে ওনার ভ্যানটা রাস্তা থেকে নিচে ধানের জমির মধ্যে পড়ে আছে উল্টানো।